ক্রিস্টিয়ানো রোনালদো নাকি কিলিয়ান এমবাপে, ব্রুনো ফার্নান্দেস নাকি আতোইন গ্রিজমান? পর্তুগাল এবং স্পেনের সুপার আজকের এই লড়াইয়ে এরকম অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাটল আছে, ম্যাচ আপ আছে। এবং এই ম্যাচটা নিয়ে কথা বলার জন্য আজকে আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদনান আহমেদ। কিরো, আজকের ম্যাচটা নিয়ে প্রথমে আপনার কাছে কি মনে হচ্ছে? এবং এই দুই দলের মধ্যে যে ম্যাচটা, সেটা আমরা জানি এই টুর্নামেন্টে সবচেয়ে সম্ভবত ব্যালেন্স দুইটা টিম। আপনার কাছে কি মনে হয়? এটাও তো আসলে কোয়ার্টার ফাইনালের পরে হতে পারতো হয়তো, সেটা না হওয়ায় দর্শকদের কি একটু আক্ষেপ থেকে যাবে? টুর্নামেন্টের আগে যদি আপনি ফেভারিটদের তালিকা করতেন তাহলে টপ 3-তে হয়তো এই দুইটা টিম থাকতো। হ্যাঁ, সো বাট টুর্নামেন্টের হিসাব যদি আমরা করি, দুইটা টিমের একটাও কিন্তু অ্যাকচুয়ালি ঠিকমতো ফায়ার করেনি এখন পর্যন্ত। ফ্রান্স একদিকে হচ্ছে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোলই করেনি, পর্তুগালও কিন্তু একই অবস্থা, লাস্ট 2 ম্যাচে তারা কোনো গোলই পায়নি। সো মানে দুইটা টিমই অ্যাকচুয়ালি অলমোস্ট বলতে পারেন যে এখন পর্যন্ত তাদের ফায়ার রূপেই ফিরতে পারেনি। এবং এই দুই টিমের ফুটবলিং ইতিহাসটা অনেক পুরনো। পর্তুগাল এবং ফ্রান্স আমরা দেখেছি, পর্তুগাল 2016 ইউরো তারা জিতেছিল, ক্রিস্টিয়ানো রোনালদো যেবার প্রথম তার মেজর কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছেন। আপনার এখন স্ক্রিনে তাদের অতীত ইতিহাস দেখলে, হেড টু হেড দেখলে বুঝতে পারবেন ফ্রান্স অনেকটাই এগিয়ে আছে পর্তুগালের চেয়ে। পর্তুগালের সঙ্গে অবশ্য ফ্রান্সের আরেকটা জায়গায় কিছুটা কাছাকাছি আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউরোতে কিন্তু তাদের রেকর্ডটা বেশ কাছাকাছি। আমরা 2016 ইউরোতে দেখেছি ফ্রান্সকে ফাইনালে পর্তুগাল হারিয়েছে, এর 4 বছর পর আবার দুই টিম মুখোমুখি হয়েছিল গ্রুপ স্টেজে ইউরো 2021 ইউরোতে, সেবার ড্র হয়েছিল ম্যাচটি। এবং ফ্রান্সের যে দুইটি জয় পর্তুগালের সঙ্গে ইউরোতে, সেগুলো কিন্তু অনেক আগের কথা, সে 80-90 দশকের কথা। সবকিছু মিলে হেড টু হেডটা আপনারা দেখতে পাচ্ছেন যে পর্তুগালের চেয়ে ফ্রান্স অনেক এগিয়ে থাকলেও ইউরোতে কিন্তু সেটা বলা যাচ্ছে না। আমার মনে হয় ম্যাচটাও একই রকম হবে, বেশ ইভেনলি টাইড একটা ম্যাচ, খুব কম্প্যাক্ট ম্যাচ হবে। এবং কিরো যেটা বলছিল যে দুই দলের কেউই এখন পর্যন্ত ফুল ফ্লেজে যেটাকে বলে যে ফায়ার করতে পারেনি। এখন হেড টু হেডের পরে আমরা যদি দুই দলের রিসেন্ট পারফরমেন্সের দিকে দেখতে চাই, কি মনে হয় ফ্রান্সের পারফরমেন্সটা এবারের ইউরোতে কেমন ছিল এবং রিসেন্টলি আসলে তারা কেমন করেছে? ফ্রান্সের রিসেন্ট পারফরমেন্স দেখলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। আমরা এখন স্ক্রিনে ফ্রান্সের লাস্ট 5 ম্যাচের রেকর্ড দেখতে পাচ্ছি, যে লাস্ট 5 ম্যাচের মাঝখানে তার 3টা ম্যাচেই ড্র করেছে, 2টা ম্যাচে তারা জিতেছে, সেগুলো আবার 1-0 গোলে অস্ট্রিয়ার সাথে এবং লাস্ট ম্যাচে বেলজিয়ামের সাথে। এবং সেই 1-0 গোলে 2টা জয়ও এসেছে কিন্তু ওন গোলে। অস্ট্রিয়া বেলজিয়াম 2 ম্যাচে হচ্ছে ওন গোলের কারণে ফ্রান্স 2টা জয় পেয়েছে। সো আপনি বলবেন যে মানে ফ্রান্স যেই মাপের টিম, দ্বিতীয় দেশমের আন্ডারে তারা যেই ক্যালিবারে খেলে আসছে গত 10 বছর ধরে, সেই অনুযায়ী তাদের রিসেন্ট পারফরমেন্স সেটার রিফ্লেকশন দিচ্ছে না, বেশি করছে না। এবং পর্তুগালেরটা যদি আমরা এখন স্ক্রিনে দেখতে পাই, পর্তুগালের গত 5 ম্যাচের পারফরমেন্স, সেখানেও আসলে পর্তুগালের জন্য খুব আশার খবর নেই। এই দুই ম্যাচ, লাস্ট দুই ম্যাচ, সেই ম্যাচের একটিতে তারা জর্জিয়ার কাছে হেরেছে, আরেকটিতে অবশ্য টাই ব্রেকারে জিতেছে, কিন্তু কাগজে কলমে সেই স্লোভেনিয়ার সঙ্গে ম্যাচটি আসলে ড্র দেখাচ্ছে। এর আগের 3টি ম্যাচ যদিও আবার তারা জিতেছে। গ্রুপ পর্বের শুরুটা কিন্তু তাদের ভালোই হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গত কয়েকটি ম্যাচে মনে হচ্ছে তারা কিছুটা খেই হারিয়ে ফেলেছে। এবং সে খেই হারিয়ে কেন ফেলেছে সেটা এখন আমরা এই ট্যাকটিক্যাল বোর্ডে বিশ্লেষণ করব। দুই দলের আজকের ম্যাচের ফরমেশন থেকে শুরু করে তাদের স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স কেমন হতে পারে। প্রথমে আমি পর্তুগালের কাছে সরাসরি চলে আসতে চাই। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেস এবারের ইউরোতে অনেক এক্সপেরিমেন্ট করেছেন। আমরা দেখেছি তিনি টোটাল 3টা ফরমেশন এখন পর্যন্ত ইউজ করেছেন। একটা 3-4-3, যেখানে তিনি 3জন ডিফেন্ডার খেলিয়েছেন, আর একটা ফরমেশন ছিল 4-3-3। এই ফরমেশনটা সম্ভবত তিনি আজকের ম্যাচে খেলাবেন। এই 4-3-3 ফরমেশনে পর্তুগালের 3জন মিডফিল্ডার, একজন ভিতিনিয়া, একজন পালহিনহা এবং আরেকজন ব্রুনো ফার্নান্দেস। ভিতিনিয়া এবং পালহিনহা পর্তুগালের আমার মনে মিডফিল্ডের সবচেয়ে কি 2জন প্লেয়ার। তাদের কাজ মূলত মাঝখানে যে স্পেসটা সেটা কাভার করতে, বিশেষ করে পালহিনহা বেশি করে থাকেন। পালহিনহা ডিফেন্সিভলি খুবই সলিড একজন মিডফিল্ডার, তিনি কিন্তু বায়ার্নে যাচ্ছেন। এবং এদের ওপরে ক্রিয়েটিভ স্পার্ক হিসেবে থাকবেন ব্রুনো ফার্নান্দেস, এবং উপরে 2জন প্লেয়ার রাফায়েল লেয়াও এবং বার্নার্ডো সিলভা, এবং সবার ওপরে আর কেউ নন, ক্রিস্টিয়ানো রোনালদো CR7। এবং নিচে আমরা দেখেছি তাদের 2জন ডিফেন্ডার এবং বাম পাশে 2জন ফুলব্যাক থাকবেন। পর্তুগালের অ্যাটাকিং বা ডিফেন্সিভ ডেপথ এতই বেশি, তারা লিটারেলি সেকেন্ড টিম নামালেও কাছাকাছি কিন্তু একটা 11 দাঁড় করাতে পারে। এখন
পর্তুগালের ট্যাকটিক্সের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হিরোর কাছে কি মনে হয়? কার নাম বলবেন? যদি এখানে একজনের নাম বলেন, কাকে নিয়ে আজকের ম্যাচে কথা হওয়া উচিত? আমি বলবো যে পর্তুগালের অ্যাটাকে সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের অ্যাটাক খুবই ভেরি মাচ রোনালদো ড্রিভেন। মানে তাদের অ্যাটাক সবসময় আপনি যেভাবেই তারা অ্যাটাক করুন না কেন সেটার এন্ডে প্রায় সময় অ্যাকচুয়ালি রোনালদো থাকবে। মানে রোনালদোকে ফিট করার জন্য তাদের পুরো অ্যাটাকিং স্টেপটা সাজানো। এবং কিরোর সঙ্গে যেটা কমপ্লিমেন্ট করে বলতে চাই, পর্তুগাল এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্রস করেছে এবং সবগুলো ক্রসের মধ্যমণি ছিলেন রোনালদো। তাদের দুই ফুলব্যাক নুনো মেন্ডেস এবং জোয়াও ক্যান্সেলোর কাজ ছিল বক্সের ভিতর একের পর এক ক্রস করে যাওয়া। রাফায়েল লেও বা বার্নার্ডো সিলভা সুযোগ পেলে সেটা করতে চেয়েছেন। রোনালদোকে সেন্টার করে রোনালদোর কাজটা এখন হয়ে গেছে একদম ক্লাসিক নাম্বার 9, সেই পুরনো যুগের নাম্বার 9-এর মতো বক্সের ভিতর দাঁড়িয়ে থেকে গোলের জন্য অপেক্ষা করা। কিন্তু সেই গোলটাই রোনালদোর আর করা হচ্ছে না। রোনালদো কিন্তু অলরেডি মানে এই ইউরোর সবচেয়ে বেশি শট নিয়েছেন কিন্তু রোনালদো, কিন্তু সবচেয়ে বেশি গোলে অ্যাটেম্পটও তার নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি গোল পাননি। স্কটল্যান্ডের চেয়ে তার এক্সজি এবং গোলে শট বেশি একটা পুরো টিমের চেয়ে। এবং ইউরোর ইতিহাসে মানে এমন গোল এত বেশি দিয়ে গোল করতে পারেন এরকম খুব কম আছে। রোনালদো চাইবেন আজকে তার গোল খরাটা কাটাতে এবং ট্যাকটিক্যাল ব্যাটলের পুরোটা আমার মনে হয় পর্তুগালের এখন হওয়া উচিত রোনালদো কেন্দ্রিক। এখানে জিনিসটা জানিয়ে রাখা ভালো, মার্টিনেজ রোনালদোকে ড্রপ করছেন না এটা মোটামুটি শিওর, যদি না খুব মিরাকল কিছু না হয়। তার পুরো সেন্টারটা যেটা কিরো বললো রোনালদো কেন্দ্রিক, এবং তিনি রোনালদোকে কেন ড্রপ করবেন আরেকটি স্টেটা বোঝা যায়। এই ইউরোতে রোনালদোর পরে যদি কোনো পর্তুগালের সেকেন্ড স্ট্রাইকারে খেলার সুযোগ থাকতো সেটা হয়তো গঞ্জালো রামোস হতে পারতেন, জিয়াগো জটা হতে পারতেন। তারা খেলা খুব বেশি সুযোগ পাননি। জিয়াগো জটা নেমেছেন কিন্তু রোনালদো তখনও কিন্তু ফরমেশনে ছিলেন এবং নাম্বার 9 হিসেবে ছিলেন। রোনালদোর জায়গায় গঞ্জালো রামোস, যিনি একদম ডাইরেক্ট হয়তো রিপ্লেসমেন্ট, তিনি মাত্র 24 মিনিট খেলেছেন এবারের ইউরোতে। এবং সবকিছু মিলে মার্টিনেজ রোনালদোর উপরে 100% আস্থা এখনও রাখছেন, তার কথা থেকেও সেটা পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে রোনালদোর জন্য কি আসলে ফ্রান্সের কোনো বিশেষ প্ল্যান করা লাগবে, নাকি ফ্রান্স নিজেদের খেলাটা ঠিকমতো খেলতে পারলে আসলে তারা এই ম্যাচটা বের করে নেবে? আমার মনে হয় না রোনালদোর জন্য ফ্রান্সের কোনো আলাদা প্ল্যান করতে হবে, কারণ আমার মনে হয় না কোনো টিমই রোনালদোর জন্য এখন পর্যন্ত ইউরোতে আলাদা প্ল্যান করেছে। ফ্রান্সের জন্য করাটা মানে ফ্রান্স, আমরা জানি যে ফ্রান্স এখন পর্যন্ত ওপেন প্লেতে গোল করেনি, বাট তারা কিন্তু ওপেন প্লে থেকে এখন পর্যন্ত কোনো গোল খায়ওনি। তারা পুরো টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করেছে, সেটাও পেনাল্টিতে। সো আপনি বলতে পারেন টুর্নামেন্টের সবচেয়ে সলিড ডিফেন্স অ্যাকচুয়ালি ফ্রান্সের। অ্যান্ড আমরা আগের ম্যাচেও দেখেছি বেলজিয়ামের সাথে, তারা কিন্তু বেলজিয়ামের অ্যাটাক কিন্তু বেশ ভালো। কেডিবি, লুকাকু, তারা কিন্তু মানে বেশ ভালোই থ্রেট ক্রিয়েট করেছে, কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি মাইক মেনিয়নকে তেমন থ্রেটেন করে নাই, পরীক্ষায় পড়তে পারেনি। এখন আমার শেষ প্রশ্নটা হচ্ছে কিডোর কাছে, ওপেন প্লেতে ফ্রান্সের এই গোল না পাওয়ার কারণটা আসলে কি? এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি বলবো যে ফ্রান্সের অ্যাটাক কিন্তু বেশ ভালো। ধরেন কিলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম, গ্রিজমান, কিংবা তাদের বেঞ্চে যারা আছে বারকোলা বা কলোমুয়ানি, তারাও কিন্তু বেশ দারুণ ফরওয়ার্ড, কিন্তু তারপরে কেন ফ্রান্স গোল পাচ্ছে না? এর পিছনে বেশ কয়েকটা কারণ আপনি বলতে পারেন। একটা কারণ হচ্ছে তাদের অ্যাটাক এখন অতিমাত্রায় কিলিয়ান এমবাপ্পে ড্রিভেন হয়ে গেছে। ফ্রান্স মানে যে কোনো মিডফিল্ডে যে কোনো জায়গায় বল পেলে দেখবেন যে এমবাপ্পের কাছে বল পাঠাচ্ছে, তিনি কোনোভাবে ডিফেন্ডারদের ড্রিবল করে বক্সে ঢোকার ট্রাই করছেন। এছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে যে তাদের মিডফিল্ডের সাথে অ্যাটাকের যে লিঙ্ক আপটা সেটা আগের মতো হচ্ছে না। আগে আমরা দেখতাম যে গ্রিজমান নাম্বার 10 হিসেবে খেলতেন, তিনি অ্যাকচুয়ালি মিডফিল্ডের সাথে অ্যাটাকের যে কম্বিনেশনটা সেটা করতেন আর কি, কিন্তু এখন আর সেটা হচ্ছে না, কোনো একভাবে সেটা হচ্ছে না। আগের ম্যাচে আমরা দেখেছি যে গ্রিজমানকে রাইট উইং এ খেলিয়েছেন দেশম, এর আগের ম্যাচে তিনি গ্রিজমানকে ড্রপ করেছিলেন, ওই ম্যাচে কিন্তু ফ্রান্স খুবই বাজে খেলেছে। সো তিনি গ্রিজমানকে আবার ব্যাক করিয়েছেন, এবং আমি বলবো যে বেলজিয়ামের সাথে ম্যাচে তিনি এই ব্যাপারটা মানে তাদের যে অ্যাটাকিং থ্রেটটা কমে গিয়েছে সেটা উনি বাড়িয়েছেন। কিভাবে বাড়িয়েছেন? তিনি গ্রিজমানকে খেলিয়েছেন এই জায়গায়। সো এখান থেকে গ্রিজমান কি করেছে, এখানে নর্মালি খেলে ডেম্বেলে মানে ডিরেক্ট অ্যাটাক করার ট্রাই করে, তিনি বক্সে ঢুকে এমবাপ্পের সাথে একটা কোলাবোরেশন করার ট্রাই করে, কিন্তু গ্রিজমান কিন্তু বক্সে খুব কম ঢুকেন। উনি যেটা করেছেন, উনি অলমোস্ট মেসি কিন্তু অলমোস্ট এরকম পজিশন থেকে ইনভার্টেড করতেন, ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেন, বা এখান থেকে ক্রস খেলবেন, বাম পায়ে শট করার যে ট্রাই করার সেটা করবেন আর কি। এখন গ্রিজমানও অলমোস্ট সেটাই করেছেন। অ্যান্ড মানে লিঙ্ক আপটা আমি বলবো যে আগের ম্যাচে কিছুটা সলভ হয়েছে তাদের, বাট সেই ম্যাচে আরেকটা বড় প্রবলেম ছিল যে ফ্রান্স প্রচুর ক্রস পাঠাচ্ছে বক্সে, কিন্তু বক্সে তাদের হেড করার মতো লুক নেই। সো এটা কিভাবে তারা সলভ করবে? তারা দেখা গেছে যে এখানে থুরাম খেলছেন, থুরাম কিন্তু হেডিং এত ভালো না, আবার থুরাম কিন্তু ট্রেডিশনাল নাম্বার 9ও না। সো যেটা হয় যে প্রায় সময় তাদের গোল স্কোরিং পজিশনে কোনো লোকই থাকছে না। সো এই প্রবলেমটাও কিন্তু লাস্টের দিকে আমরা দেখেছি যে অলমোস্ট সলভ করে ফেলছে। কলোমুয়ানি যখন নেমেছে তখন কিন্তু ধারটা বেড়ে গিয়েছে। কলোমুয়ানি পিচ অনেকটা স্ট্রেচ করছে, তিনি ডিফেন্সের পিছনে প্রচুর রান নিচ্ছেন, তো তাকে ক্রসেও পাওয়া যাচ্ছে। সো কলোমুয়ানিকে যদি আবার এই ম্যাচে খেলা, আমি বলবো যে তাদের অ্যাটাকিং থ্রেটটা আবার বাড়বে।
এই ম্যাচে তাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে রাবিও থাকবেন না। আমরা জানি যে সাসপেনশনের জন্য রাবিও কিন্তু নাই। সো রাবিওর জায়গায় হয়তো কামাভিঙ্গা আসবে, এবং আমার কাছে মনে হচ্ছে এটা ফ্রান্সের জন্য একটা ব্লেসিং ইন ডিসগাইজও হতে পারে, কারণ তাদের যে মিডফিল্ডের সাথে অ্যাটাকের যে ডিফারেন্সটা, মানে মাঝখানে যে লিংক আপ হচ্ছে না, চুয়ামেনি এবং কামাভিঙ্গা কিন্তু ক্লাব লেভেলে একসঙ্গে খেলে থাকেন, ওখানে কেমিস্ট্রিটা তাদের একটা থাকার কথা। সো আমার কাছে মনে হয় মানে চুয়ামেনি যেহেতু একটু পিছনে খেলেন, কামাভিঙ্গা সামনে আরো ফ্রিডম পাবেন সামনে ওঠার, এবং মিডফিল্ডের সাথে অ্যাটাকের লিংক আপটা তিনি আরো বেটার করতে পারবেন। এই ছিল মোটামুটি ফ্রান্স এবং পর্তুগালের ম্যাচের আমাদের অ্যানালাইসিস। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আমরা অনেক কথা বললাম। ক্রিস্টিয়ানো রোনালদো আজকে গোল দিতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। দেখা যাক কি হয়। এখন আমরা ফাইনালি আমাদের প্রেডিকশন রাউন্ডে চলে যেতে চাই। কিরোর কাছে কি মনে হয় এই ম্যাচে কি হবে? আমার কাছে মনে হয় পেনাল্টি যদি না পায় পর্তুগাল, তাহলে রোনালদো গোল দিতে পারবেন না। আমার কাছে মনে হয় যে ফ্রান্স এই ম্যাচেও তাদের ডিফেন্সিভ রেকর্ডটা ধরে রাখবে, বাট আই ডোন্ট নো, মানে আবার একটা ড্রও দেখতে পারি আমরা। আমার কাছে মনে হচ্ছে যেহেতু ফ্রান্স আগের ম্যাচে আমরা দেখেছি তারা আবার ফর্মে ব্যাক করা শুরু করেছে, বেলজিয়ামের সাথে কিন্তু তারা দুর্দান্ত খেলেছে, এবং ফ্রান্সের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়। আপনি যদি 18 ওয়ার্ল্ড কাপে দেখেন, ওই ওয়ার্ল্ড কাপেও কিন্তু তারা গ্রুপ পর্বে মাত্র একটা ওপেন প্লে থেকে গোল দিয়েছিল, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে তারা ওপেন প্লে থেকে গোল দেয়নি। 6 বিশ্বকাপে দেখুন আবার একই ঘটনা ছিল, তারা গ্রুপ স্টেজে কিন্তু খুব বাজেভাবে শুরু করেছিল, এরপরে আবার তারা পিক আপ করেছে। ফ্রান্স এই পিক আপ করার ব্যাপারটা আছে, তার মানে আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টও এটাই হবে, তারা এই ম্যাচ দিয়ে ফ্রান্সের আসল রূপটা আমরা দেখতে পাবো এবং তারা পর্তুগালকে হারাবে। আমারও তাই মনে হচ্ছে কিছুটা। আমার মনে হয় ফ্রান্স যেভাবে খেলছে তাতে তারা এই ম্যাচের অন্যতম ফেভারিট হতে পারে, এবং কিরো যেটা বলছিল মাত্রই, ওপেন প্লেতে তারা গোল পাচ্ছে না। তবে আমি একটা কথা বলে রাখতে চাই, আমার কাছে মনে হয় যে ম্যাচটা অনেক ড্রামাটিক হবে। ফ্রান্স যদি জিতেও সেটা অনেক ড্রামা, অনেক কিছু হয়ে যেতে পারে। আমার কাছে মনে হয় মানে পর্তুগালের যে ডিফেন্সিভ শেপ বা পর্তুগালের যে শেপ সেটাও ফ্রান্সের জন্য এতটা ইজি হবে না। সো আমার কাছে মনে হয় সব কিছু মিলে খুবই ইভেনলি কন্টেস্টেড একটা ম্যাচের পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হয়তো 1-0 এরকম কোনো একটা এক্সট্রা টাইম বা টাই ব্রেকারে গিয়ে হয়তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে শেষ পর্যন্ত ফ্রান্স জিতে। আপনারা আপনাদের প্রেডিকশন আপনাদের এই ম্যাচ নিয়ে জানিয়ে দিন মন্তব্যের ঘরে। দেখা যাক কার প্রেডিকশন মিলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও এই প্রোগ্রামটি দেখার জন্য।